হ্যালো এভরিওয়ান, আমার নাম রিফাত। ছাত্র জীবনে আমাদেরকে অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হতে হয়, আর সেটি হচ্ছে পড়া মনে না থাকা। এটি কেন হয়? আপনি স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যেখানকারই ছাত্র বা ছাত্রী হন না কেন, আমি আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। কারণ এই ভিডিওতে আমি চেষ্টা করব এমন কিছু পদ্ধতি সামনে তুলে নিয়ে আসার, যে পদ্ধতিগুলো অনুসরণ করার মাধ্যমে আপনি খুব সহজেই পড়া আয়ত্ত করতে পারবেন। এবং আমরা জানি যে মুখস্থ করলে পড়া খুব বেশি দিন মনে থাকে না, এবং কখনো কখনো পরীক্ষার হলে গিয়েও আমরা সেটি মনে করতে পারি না বা লিখতে পারি না। এবং মুখস্থ করার মাধ্যমে খালি পরীক্ষায় পাশ করা হয়, কিন্তু আসলে কিছু শেখা হয় না। তাহলে শেখার জন্য আমাদেরকে পড়া বুঝতে হবে, এবং সেই পড়া বোঝার জন্য আমাদের কিছু স্মার্ট টেকনিক ফলো করতে হবে। এই স্মার্ট পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম একটি টেকনিক হচ্ছে সিলেবাস। আমরা সবাই সাধারণত আমাদের পড়াশোনাটি শুরু করি চ্যাপ্টার 1 বা প্রথম অধ্যায় দিয়ে, কিন্তু আমাদের পড়াশোনাটি আসলে শুরু করা দরকার সিলেবাস থেকে। তাই আপনি যেই সেমিস্টার বা যেই টার্মেরই পড়াশোনা শুরু করেন না কেন, প্রথমেই আপনার জন্য সবচেয়ে ভালো কাজ হবে যেই বিষয়ের উপরে পড়াশোনা শুরু করবেন সেই বিষয়ের সিলেবাসটি নিয়ে প্রথমে 1 বা 2 ঘন্টা সেই সিলেবাসটা নিয়ে একটু ব্যস্ত থাকা। কেন? কারণ সিলেবাসটা নিয়ে যখন আপনি নাড়াচাড়া করা শুরু করবেন, তখন আপনি পুরো বিষয়টি সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা পাবেন। এই সম্পূর্ণ ধারণাটা পাওয়ার মাধ্যমে আপনি পরবর্তীতে যখন যেই চ্যাপ্টারই পড়তে যান না কেন, আপনি খুব সহজেই আপনার মাথায় একটি কানেকশন ক্রিয়েট করতে পারবেন যে এই চ্যাপ্টারটির সাথে অন্যান্য চ্যাপ্টারটির সম্পর্ক কতটুকু বা কিভাবে। আপনার কাছে এই বড় বিগার পিকচারটি যত বেশি পরিষ্কার হবে, তত বেশি আপনি সহজে পড়াটি বুঝতে পারবেন। তাই সিলেবাস কিংবা বইয়ের শুরুতে যে সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্টস দেওয়া থাকে, এই বিষয়টি দেখে একটি প্ল্যান সেট করা বা কিছুক্ষণ এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করা আপনাকে ওই বিষয়টি পড়াশোনা করার জন্য আপনার ব্রেইনটাকে প্রিপেয়ার করবে। তাই সিলেবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি দ্বিতীয় যে পদ্ধতিটি নিয়ে কথা বলতে চাই, সেই পদ্ধতির সূচনা করেছেন রিচার্ড ফাইনম্যান, যার পদ্ধতিটি ফাইনম্যান টেকনিক নামে পরিচিত। ফাইনম্যান টেকনিকটি খুব সহজ। আপনি তখনই একটি পড়া আসলে বুঝতে পেরেছেন যখন আপনি 5 বছর বয়সের একটি বাচ্চাকে সেই পড়ার বিষয়টি বোঝাতে পারবেন। অর্থাৎ আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি যা পড়ছেন তা খুব সহজে ব্যাখ্যা করে বুঝিয়ে কাউকে বলতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আসলে পড়াটি আপনার মাথায় ঢোকেনি বা পড়াটি আপনি বুঝতে পারেননি। আপনি হয়তো মুখস্থ করেছেন, কিন্তু এই পড়াটির প্রয়োগটি কি হবে বা কি কাজে এই জ্ঞানটি ব্যবহৃত হবে সেটি আপনার কাছে এখনো পরিষ্কার না। ফাইনম্যান টেকনিকটি খুব সহজ। আপনার যদি একটি প্যারাগ্রাফ বা ছোট্ট একটি পৃষ্ঠা বা কয়েক পৃষ্ঠা পড়াশোনার প্রয়োজন হয়, আপনি পড়াশোনাটি কমপ্লিট করার সাথে সাথে বইটি বন্ধ করে ফেলুন এবং নিজে নিজেই ট্রাই করুন বিষয়টিকে ব্যাখ্যা করার খুব সহজ ভাষায়। যে ভাষায় বললে এই বিষয়টি পড়াশোনা করেছে শুধুমাত্র সেরকম ছাত্র বা শিক্ষক নয়, যে কেউ বিষয়টি আপনার কথা থেকে বুঝতে পারবে। এই ব্যাখ্যাটুকু করতে গিয়ে যদি আপনার মনে হয় যে কোনো বিষয় ঠিকমতো বুঝিয়ে বলতে পারছেন না, তার মানে ওই জায়গার বিষয়টি আপনি বুঝতে পারেননি, তখন আবারও বই খুলে আপনি সেই বিষয়টি দেখতে পারেন এবং তারপর আবার একই পদ্ধতিতে বইটি বন্ধ করে আপনি বিষয়টি আবার বুঝিয়ে বলার চেষ্টা করতে পারেন। এই পদ্ধতিটি অনুসরণ করা আপনার জন্য নোট তৈরি করাকেও অনেক সহজ করে দিতে পারে। সেই নোটটিও হবে আপনার অরিজিনাল, কোনো বই বা কোনো অংশ বা কোনো অন্য কারো লেখা থেকে কপি করা কোনো নোট নয়। কারণ আপনি যখন এই ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আপনি যদি সেই সেম ব্যাখ্যাটাই ওই চ্যাপ্টার বা ওই বিষয়টির উপরে খুব ছোট করে সামারি আকারে যদি কোথাও লিখে রাখেন, তাহলে সেটি আপনার জন্য একটি নোট হতে পারে, যেটি পরবর্তীতে আপনি ওই চ্যাপ্টারটি রিভাইজ করার সময় না পেলেও আপনি যদি আপনার নিজের লেখা সেই অ্যানালাইসিসটি বা নিজের লেখা সেই ব্যাখ্যাটির দিকে একবার তাকান, তাহলেই আপনার কাছে পড়ার বিষয়টি ক্লিয়ার হয়ে যেতে পারে। ফাইনম্যান টেকনিক ফলো করার সময় আপনাকে সবচেয়ে বেশি যে প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে সেটি হচ্ছে কেন বা হোয়াই। আপনি যখন যাই পড়ছেন সেই বিষয়ে এই সামারিটি লেখার সময় কিংবা মনে মনে বা জোরে জোরে সেই বিষয়টি বুঝে বলার চেষ্টা করার সময় আপনি যদি কেন বা ওয়াই প্রশ্নটির উত্তর দিতে পারেন, তার মানে আপনি সহজে পড়াটি বুঝতে পেরেছেন। মোটামুটি আশা রাখতে পারেন যে যদি ফাইনম্যান টেকনিকটি ফলো করে যে কোনো বিষয় আপনি পড়ার চেষ্টা করেন, সেই বিষয়টি খুব সহজেই আপনার আয়ত্তে এসে যাবে এবং খুব লম্বা সময় ধরে এই বিষয়টি আমাদের মাথায় থাকবে। এই ফাইনম্যান টেকনিকটি অনুসরণ করার জন্য আপনার আরেকটি পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন হতে পারে, যেটি আপনার এই পুরো প্রসেসটিকে আরো সহজ করে তুলবে। সেই পদ্ধতিটির নাম হচ্ছে অ্যাক্টিভ রিকল। আমাদের হিউম্যান ব্রেইন এমনভাবে তৈরি করা যে আপনি এই ব্রেইনটিকে যত কিছু দেখাবেন, যত কিছু শোনাবেন, তত এই ব্রেইনটি রেকর্ড করতে থাকবে। কিন্তু এই ব্রেইনটি তার এফিসিয়েন্সির লেভেলটি
সবচেয়ে বেশি ভালো থাকে বা ব্রেনটি সবচেয়ে ভালো কাজ করে যখন আপনি ব্রেনটিকে চ্যালেঞ্জ করবেন। এবং হিউম্যান ব্রেনকে চ্যালেঞ্জ করার সবচেয়ে চমৎকার পদ্ধতি হচ্ছে প্রশ্ন করা। আপনি যখন যা পড়ছেন ইনস্ট্যান্টলি কোয়েশ্চেন আকারে সেটিকে মাথায় নিয়ে এবং তার অ্যান্সার করার চেষ্টা যদি আপনি করেন, তাহলে খুব সহজেই ফাইনম্যান টেকনিকটির মতোই পড়াশোনাটি আপনার মাথায় গেঁথে যাবে। আমরা অনেক সময় ব্যয় করি নোট তৈরি করতে। ক্লাসের লেকচার কিংবা পাঠ্য বই থেকে একই জিনিস আমাদের খাতায় তোলার চেষ্টা করি এবং নোট তৈরি করার চেষ্টা করি এবং পরে বারবার সেই নোট রিভিশন দেওয়ার মাধ্যমে পড়ার চেষ্টা করি। এটি না করে আমরা যেটা করতে পারি, আমরা প্রতিটি প্যারাগ্রাফ পড়ার সময় একটি করে কোয়েশ্চেন লিখতে পারি। নোট করার চেয়ে এই কোয়েশ্চেন লেখাটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং পরবর্তীতে পরীক্ষার আগের রাতে যেহেতু সময় খুব কম থাকে, তাহলে সেই কম সময়ে আমরা সবচেয়ে কঠিন বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য অ্যাক্টিভ রিকল পদ্ধতিটি খুব কার্যকরভাবে ব্যবহার করতে পারি। আপনার যদি এরপরেও মনে হয় যে আপনার আসলে নোট তৈরি করার প্রয়োজন, আপনি নোট তৈরি করতে পারেন, কিন্তু এটা নিশ্চিত করবেন যে আপনার নোটের প্রতিটি অংশের শুরুতে একটি প্রশ্ন দিয়ে যাতে শুরু হয়। আপনি যখন রিভাইজ করবেন তখন ডিরেক্টলি নোটটা না পড়ে আগে যেখানে উত্তর লেখা আছে উত্তরের অংশটি ঢেকে আপনি প্রশ্নটি দেখে উত্তর করার চেষ্টা করবেন এবং তারপর মনে করতে না পারলে এরপর উত্তরটি পড়বেন। আমি ব্যক্তিগতভাবে এই নোট করার জন্য একটি স্পেশাল অ্যাপ ব্যবহার করি। অ্যাপটির নাম হচ্ছে নোশন এবং এই অ্যাপটিতে একটি টগল ফিচার রয়েছে, যেই ফিচারটি ইউজ করার মাধ্যমে এই অ্যাক্টিভ রিকলের এই প্রসেসটি খুব সহজে ব্যবহার করা যায় আপনার পড়াশোনায়। আমার চ্যানেলে অলরেডি নোশনের এই ফিচারের উপরে বা কিভাবে নোশন ইউজ করে পড়াশোনা করা যায় সেই বিষয়ের উপরে একটি ভিডিও দেয়া রয়েছে, যেটি আপনি চেক করে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশন থেকে। এবার আসুন, আমরা যখন ক্লাস করছি তখন আমরা কি করতে পারি যাতে ক্লাসে যে পড়াটি পড়ানো হচ্ছে সেটা সহজে আমাদের মাথায় থাকে। প্রথমত, কখনোই চেষ্টা করবেন না ক্লাসের শিক্ষক যা যা বলছেন সব কিছু নোট ডাউন করার। তাহলে আপনার মনোযোগটি চলে যাবে লেখার প্রতি এবং আপনি বুঝবেন কম যে কি বলা হচ্ছে। তাই আপনি লিখতে পারেন, কারণ লিখতে থাকলে সেটি ক্লাসে মনোযোগী হওয়ার বা ক্লাসে কনসেন্ট্রেট করার ব্যাপারে হেল্প করে, কিন্তু কখনোই প্রতিটি শব্দই লিখবেন না। সবসময় চেষ্টা করবেন ক্লাসের যেই বিষয়টি নিয়ে কথা বলা হচ্ছে সেই বিষয়টি নিয়ে একটি প্রশ্ন তৈরি করার। প্রতিটি বিষয় পড়ানোর পরে আপনি সেই প্রশ্নটি খাতায় লিখে রাখতে পারেন, যেখানে আপনার মনে হচ্ছে যে এই বিষয়টা আপনি বুঝতে পারছেন না। আপনি যেই বিষয়টি বুঝতে পারছেন না বলে প্রশ্ন লিখছেন, সেটি লেখার পরেও আপনি 2 বার সুযোগ পাবেন এই প্রশ্নের সমাধান নিয়ে আসার। প্রথমত, আপনি ক্লাসের শেষে শিক্ষককে জিজ্ঞেস করতে পারেন যে এই প্রশ্নটির উত্তর কি হতে পারে, অথবা আপনি যেই প্রশ্নটি ক্লাসের লেকচার থেকে বুঝতে পারেননি সেই প্রশ্নের উত্তর খুবই সম্ভবত আপনার টেক্সট বুকে রয়েছে। সুতরাং সেই প্রশ্নটি মাথায় নিয়ে আপনি পরবর্তীতে যখন টেক্সট বুকটি পড়তে যাবেন তখন টেক্সট বুকের পড়া এবং ক্লাসে পড়ানো লেকচারটি দুইটি একসাথে সমন্বয় ঘটানো সম্ভব হবে এবং আপনি তখন আরো অনেক ভালো পদ্ধতিতে পড়া বুঝতে চেষ্টা করবেন। ক্লাসে আমরা অন্য আরেকটি কাজও করি, সেটি হচ্ছে অনেক সময় আমরা বই হাইলাইট করার চেষ্টা করি। এরকম অনেক রিসার্চ রয়েছে যেটি সাজেস্ট করে যে হাইলাইট করাটি খুব গুরুত্বপূর্ণ বা খুব কাজে দেয় এরকম কোনো বিষয় নয়। তারপরে যদি আপনি হাইলাইট করতে হয়, খুব খেয়াল করে খুব সিলেক্টিভলি আপনি হাইলাইট করবেন, কারণ আপনি যত বেশি হাইলাইট করবেন তত হাইলাইটগুলোর মূল্য কমে যাচ্ছে এবং যত কম হাইলাইট করবেন তত হাইলাইটগুলোর দাম বাড়ছে। ক্লাসে আমরা আরেকটা যেটি কাজ করি, আমরা অনেক সময় একটি বিষয় মাঝখানে লিখি, সেটির চারপাশে একটি সার্কেল আঁকি এবং তারপর সেখান থেকে বিভিন্ন ব্রাঞ্চ ক্রিয়েট করে বিভিন্ন বিষয় বোঝার চেষ্টা করি। কিন্তু যে কোনো পড়াশোনা সবসময় এরকম ব্রাঞ্চে স্প্রেড হয় না। তাই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার পড়াশোনাটিকে একটি ফ্লো চার্ট করে লিখলে বেশি বোঝা সম্ভব হবে, নাকি একটি এরকম ডায়াগ্রাম ক্রিয়েট করে আপনি বেশি বুঝতে পারবেন, নাকি শর্ট হ্যান্ড কোয়েশ্চেন লিখে বেশি বুঝতে পারবেন। এই বিষয়টি যদি আপনার জন্য কনফিউজিং হয়, তাহলে আপনার জন্য বেস্ট যে পদ্ধতিটি হবে সেটি হচ্ছে কর্নেল মেথড অনুসরণ করা। কর্নেল নোট টেকিং মেথড ওয়ার্ল্ড ওয়াইড অনেক বিখ্যাত এবং এই মেথডটি অ্যাক্টিভ রিকলকে ব্যবহার করে। আপনি যখন ক্লাসে কোনো লেকচার শুনছেন, আপনি খাতার ডান পাশে শুধুমাত্র লেকচার থেকে যে পয়েন্টগুলো পাচ্ছেন সেই পয়েন্টগুলো লিখতে থাকবেন এবং বাম পাশে একটু জায়গা খালি রাখবেন। ক্লাসের শেষে আপনি চেষ্টা করবেন যে সেই ডান পাশে করা নোট থেকে বাম পাশে প্রশ্ন তৈরি করার, যাতে পরবর্তীতে সেই প্রশ্ন এবং উত্তর দেখে দেখে আপনি পুরো বিষয়টি সম্পর্কে একটি লিঙ্ক আপ ক্রিয়েট করতে পারেন, যে কোন বিষয়টি কেন পড়ানো হচ্ছে বা ক্লাসের যে বিষয়টি পড়ানো হচ্ছে সেটি কোন প্রশ্নটির উত্তর দিচ্ছে। পরবর্তীতে পরীক্ষায় কোন বিষয়টি আসবে সেটি রিভিশন দেওয়ার জন্য বা সেটি খুঁজে পাওয়ার জন্য এই পদ্ধতিটি আপনাকে অনেক সাহায্য করবে। এই কর্নেল নোট টেকিং মেথড নিয়েও আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, এই ভিডিওর লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব। ক্লাস শেষে এই কর্নেল নোট টেকিং মেথডে প্রশ্ন বানানো
কিংবা ক্লাসের পড়াটি যেদিন পড়ানো হয়েছে সেদিন রিভিশন দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটি আমরা অনেকেই করি না। আমাদের ক্লাসের শিক্ষকরা আমাদেরকে বারবার এই একই কথা বলেন এবং তারপর আমরা এই কাজটি করি না, কারণ আমাদের কাছে মনে হয় যে ক্লাসে যে 1 ঘন্টা সময় স্পেন্ড হয়েছে বা 2 ঘন্টা সময় স্পেন্ড হয়েছে সেই টাইমটি আমরা বাসায় এসে হয়তো দিতে পারছি না। কিন্তু আপনি একদিন ট্রাই করলে দেখে অবাক হবেন যে আপনি ক্লাসে 2 ঘন্টা বা 1 ঘন্টা ধরে যেই লেকচারটি শুনেছেন 5 মিনিটেই সেটি বাসায় এসে রিভিশন দেওয়া সম্ভব। এত বেশি নোট 1 ঘন্টা বা 2 ঘন্টায় মানুষ সাধারণত করে না, যেটি 5 মিনিট কিংবা 10 মিনিটের বেশি সময় নিয়ে রিভিশন করার প্রয়োজন পড়ে। সুতরাং আপনি বাসায় এসে হয় বইটি গোছানোর সময় কিংবা রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কিংবা পরবর্তী দিন ক্লাসে যাওয়ার আগে একবার জাস্ট 5 কি 10 মিনিট সময় স্পেন্ড করে যদি এই চ্যাপ্টারটি দিকে তাকান, পরীক্ষার আগের দিন আপনার জন্য ব্যাপারগুলো অনেক সহজ হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসের কন্টেন্ট বোঝার জন্য এটি আপনাকে অনেক হেল্প করবে। আমি এতক্ষণ পর্যন্ত যে পদ্ধতিগুলো আলোচনা করলাম, ফাইনম্যান টেকনিক, কর্নেল নোট মেথড এবং অ্যাক্টিভ রিকল, এই প্রত্যেকটি পদ্ধতি আপনি একসাথে করলে আপনার হয়তো নোট বা রিভিশন দেওয়ার ম্যাটেরিয়ালটি তৈরি হয়ে যাবে। কিন্তু সেই ম্যাটেরিয়ালটি আপনি কিভাবে রিভিশন দিবেন? অনেক সময় আমরা একটি রিভিশন দেওয়ার পরে 1 সপ্তাহ পরে এই বিষয় সম্পর্কে কিছুই আর আমাদের মাথায় থাকে না, এবং এটি খুবই স্বাভাবিক, কারণ মানুষের ব্রেইন যেভাবে কাজ করে সেটিকে একটি গ্রাফ দ্বারা বা একটি কার্ভ দ্বারা ব্যাখ্যা করা যায়। এটিকে বলা হয় দি ফরগেটিং কার্ভ। অর্থাৎ আপনি কোনো বিষয় আজকে যখন পড়ছেন, আপনি 2 দিন পর বিষয়টির 50% সম্ভবত আপনার মনে থাকবে, 5 দিন পর বিষয়টির খুব সম্ভবত মাত্র 20 বা 10% আপনার মনে থাকবে, এবং 7 দিন পর বিষয়টি আপনি সম্পূর্ণ ভুলে যাবেন। তাহলে আমাদের এমন একটি পদ্ধতি অনুসরণ করতে হবে যাতে এইভাবে আস্তে আস্তে আমরা বিষয়গুলো ভুলে না যেয়ে সহজে আমাদের মাথায় বিষয়গুলো থেকে যায়। এটার জন্য যে পদ্ধতিটি আপনি অনুসরণ করতে পারেন, এটির নাম হচ্ছে স্পেসড রিপিটেশন। আমি নোশনের জন্য যে ভিডিওটি বানিয়েছি, যেটির লিঙ্ক আমি নিচে দিচ্ছি, সেই ভিডিওটিতে আমি অ্যাক্টিভ রিকল এবং স্পেসড রিপিটেশন একসাথে কিভাবে সমন্বয় করেছি সেটি আলোচনা করেছি। স্পেসড রিপিটেশন পদ্ধতিটি অনুসরণ করতে চাইলে আপনি যদি একটি চ্যাপ্টার প্রথম দিন পড়েন, আপনার সেই চ্যাপ্টারটি রিভিশন দেওয়া উচিত 5ম দিনে, যখন আপনার 50% ওই চ্যাপ্টারটির মনে আছে। ফরগেটিং কার্ভ বা এই দিনকে দিন কোনো বিষয় ভুলে যাওয়াকে বিট করার অন্যতম ভালো উপায় হচ্ছে আপনার যতক্ষণ পর্যন্ত 70 কিংবা 50% বিষয় মাথার মধ্যে রয়েছে, অর্থাৎ একটি চ্যাপ্টার পড়ার 3 বা 4 দিন পর সেই বিষয়টিকে আরেকবার রিভিশন দেওয়া। আপনি এই সাইকেলটি যতবার কন্টিনিউ করবেন ততবার লম্বা লম্বা সময় ধরে আপনার বিষয়টি মনে থাকবে। অর্থাৎ আপনি প্রথমে কোনো একটি বিষয় পড়াশোনা করার 4 বা 5 দিন পর যদি বিষয়টি রিভিশন দেন এবং তারপরের রিভিশনটি আপনি 7 বা 8 দিন পরে দিলেও চলবে। এভাবে 2 কিংবা 3টি রিভিশন দেওয়ার পরে বিষয়টি ফরগেটিং কার্ভে আর থাকবে না, অর্থাৎ আপনি দিনকে দিন বিষয়টি আর ভুলে যাবেন না, বিষয়টি আপনার মাথায় থাকবে। তাই পরীক্ষার আগ পর্যন্ত স্পেস রিপিটেশন পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে আপনি রিভিশনটা দিতে পারেন। পরীক্ষার আগে আমরা একটি কাজ করতে খুবই পছন্দ করি, সেটি হচ্ছে একটি টাইম টেবিল তৈরি করা। আমরা সেখানে প্রতিবারে বা প্রতিটি তারিখে কোন দিন কোন চ্যাপ্টারটি কতটা সময় পড়ব সেই লিস্টে করতে খুব পছন্দ করি, এবং আমরা মনে করি এই ধরনের একটি লিস্ট করার মাধ্যমে পরীক্ষার রিভিশনটি খুব ভালোভাবে করা সম্ভব হবে। কিন্তু এই লিস্টের 2টি ফান্ডামেন্টাল ফ্ল রয়েছে। প্রথম ফ্লটি হচ্ছে আপনি যখনই কোনো কারণে নির্দিষ্ট একটি তারিখে নির্দিষ্ট একটা চ্যাপ্টার শেষ করতে পারবেন না, সেটি পরবর্তী তারিখের জন্য একটি প্রেশার বা চাপ হয়ে দাঁড়াবে, এবং এভাবে প্রতিটি চ্যাপ্টার জমতে জমতে একসময় আপনার এই টাইম টেবিলটি ফলো করতে ইচ্ছা হবে না, এবং তখন আপনার টাইম টেবিলের পিছনে দেওয়া এই পুরো সময়টি ব্যর্থ হয়ে গেল। এবং দ্বিতীয় ফ্লটি হচ্ছে আপনি এই পদ্ধতি অনুসরণ করলে যেই চ্যাপ্টারটি আপনি খুব ভালো পারেন সেই চ্যাপ্টারটি যতবার রিভিশন দিচ্ছেন, এবং যেই চ্যাপ্টারটি আপনি খুব খারাপ পারেন সেই চ্যাপ্টারটিও আপনি ঠিক ততবারই রিভিশন দিচ্ছেন। তাহলে এটির সমাধান কি? এটার সমাধান আমি আলী আবদালের ভিডিওতে পেয়েছি। সেখানে স্পেস রিপিটেশনের যে টেকনিকটি ফলো করা হয়েছে এবং যেই টেকনিকটি আমি আমার নোশনের ভিডিওতেও ইউজ করেছি, সেটি হচ্ছে রেট্রোস্পেক্টিভ রিভিশন টাইম টেবিল। অর্থাৎ আপনি এমন একটা রিভিশন টাইম টেবিল তৈরি করবেন যেখানে আপনি প্রতি তারিখে কি পড়বেন সেটা লিস্ট না করে আপনি চ্যাপ্টারগুলো লিস্ট করবেন যে সেগুলো কোন তারিখে পড়বেন। ঠিক উল্টোটা, আপনি একটি কলামের বাম পাশে শুধুমাত্র চ্যাপ্টারগুলোর নাম লিখতে পারেন, এবং ডান পাশে যেদিন এই চ্যাপ্টারটি আপনি সর্বশেষ রিভিশন দিয়েছেন সেই ডেটটি লিখতে পারেন। এভাবে আপনি যখন যেদিন যেই চ্যাপ্টারটি পড়বেন তখন সেই চ্যাপ্টারের ডেটটি তার পাশে লিখে রাখবেন। এভাবে যদি আপনি ডেট লিখতে থাকেন তাহলে একসময় আপনি দেখবেন যে কোন চ্যাপ্টারটি আপনি খুব বেশি পড়েছেন এবং কোন চ্যাপ্টারটি খুব কম পড়েছেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে
আপনি যদি এই ডেট লেখার পাশাপাশি আপনি যদি ডিজিটালি করেন তাহলে লাল, হলুদ কিংবা সবুজ মার্ক করে রাখতে পারেন, কিংবা আপনি যদি জিনিসটা ম্যানুয়ালি করেন তাহলে আপনি আর, জি বা ওয়াই এই মার্কারগুলো ইউজ করে মার্ক করে রাখতে পারেন। এই লাল, সবুজ, হলুদ মার্ক করে রাখার মানে কি? আপনি কোনো একটা ডেটের সাথে যদি সেটাকে লাল মার্ক করেন তার মানে হচ্ছে চ্যাপ্টারটি আপনি রিভিশন দিয়েছেন কিন্তু খুব ভালো বুঝেন না চ্যাপ্টারটি। আপনি যদি ইয়েলো মার্ক করেন তার মানে হচ্ছে এটি একেবারে যে বুঝেন না তা না, কিন্তু একটু একটু সমস্যা রয়েছে। আপনি যদি গ্রিন মার্ক করেন তার মানে ওই চ্যাপ্টারটি আপনি খুব ভালোভাবেই পারেন। তাহলে পরবর্তীতে যখন আপনি এই টেবিলটার দিকে তাকাবেন তখন সবগুলো চ্যাপ্টার সমানভাবে রিভিশন দেওয়ার গুরুত্ব না দিয়ে আপনার উচিত রেড চ্যাপ্টারগুলোর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া, এবং তারপর ইয়েলো, এবং খুব বেশি প্রয়োজন হলে দেন গ্রিন। সো এইভাবে যদি আপনি কালার কোডিং করতে পারেন কিংবা এইভাবে যদি আপনি মার্ক করে রাখতে পারেন যে কোন চ্যাপ্টারটি আপনি সবচেয়ে কমবার রিভিশন দিয়েছেন অথবা কোন চ্যাপ্টারটি রিভিশন দেওয়ার সময় সবচেয়ে বেশিবার রেড হয়েছে, তখন আপনি খুব সহজেই পরীক্ষার আগের দিন বুঝতে পারবেন যে কোন চ্যাপ্টারটি আপনার পড়া বেশি গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত রিভিশন দেওয়ার সময় সবসময় চ্যাপ্টার 1 থেকে পড়া শুরু করি, কিন্তু সবসময় আমরা চ্যাপ্টার 1 থেকে শুরু করার কারণে চ্যাপ্টার 1 এই সাধারণত আমরা সবচেয়ে বেশি পারি এবং যতদূর যাই ততই আমরা কম পারি। তাই আপনি যদি এই স্পেস রিপিটেশন এবং রেট্রোস্পেক্টিভ রিভিশন টাইম টেবিলের এই পদ্ধতিটি অনুসরণ করেন, আপনি সবসময় শুরু করবেন সবচেয়ে কঠিন চ্যাপ্টারটি দিয়ে, এবং এখানেও আপনি আপনার ব্রেইনকে যত চ্যালেঞ্জ করবেন আপনার পড়াশোনা তত ইফেক্টিভ হবে, আপনি তত ভালো করে পড়া বুঝবেন এবং সেই পড়াটি আপনার তত বেশি করে কাজে লাগবে। আপনি যদি সেমিস্টার বা টার্মের শুরু থেকে এভাবে রেড, গ্রিন বা ইয়েলো মার্ক করতে থাকেন, পরীক্ষার আগ পর্যন্ত আপনার টার্গেট হচ্ছে সবগুলো চ্যাপ্টারে গ্রিন কালার অর্জন করা, এবং তার মানে হচ্ছে আপনি পরীক্ষার জন্য প্রস্তুত এবং প্রত্যেকটি চ্যাপ্টারই আপনি খুব ভালো করে পারেন। 2-1টি চ্যাপ্টার যদিও রেড থেকে যায়, আপনি পরীক্ষার আগের রাত্রে সেই 2-1টি চ্যাপ্টারের উপরে খুব বেশি করে ফোকাস দিতে পারেন, যাতে ওই 2-1টি চ্যাপ্টারের সমস্যাও আপনার পরীক্ষার হলে গিয়ে আর সমস্যা মনে না হয়। আমি এই ভিডিওটিতে এখন পর্যন্ত আলোচনা করেছি সিলেবাসের গুরুত্ব, অ্যাক্টিভ রিকল পদ্ধতি, দি ফাইনম্যান টেকনিক, কর্নেল নোট টেকিং মেথড, স্পেস রিপিটেশন এবং রেট্রোস্পেক্টিভ রিভিশন টাইম টেবিল। আশা করি এই সবগুলো পদ্ধতি একসাথে অনুসরণ করার মাধ্যমে আপনার জন্য পরীক্ষা বা যে কোনো পড়াশোনা বোঝা খুব সহজে হয়ে যাবে। এই ভিডিওটিতে আমি আলোচনা করার চেষ্টা করেছি এমন বিষয়গুলো নিয়ে যাতে আপনার পড়া বোঝা সহজ হয়। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব এমন বিষয় নিয়ে আলোচনা করার যে বিষয়ে আপনার সেই বুঝে যাওয়া পড়াটি মনে রাখা আরো সহজ হয়। কিন্তু এই প্রত্যেকটি টেকনিক ফলো করেন আর নাই করেন, আপনার একটি বিষয় মনে রাখতে হবে যে পড়াশোনা করা বা কোনো কিছু মনে রাখা, এই বিষয়টাকে আপনি যত বেশি এনজয়েবল করতে পারবেন তত বেশি জিনিসটা আপনার জন্য সহজ হয়ে যাবে। এই পদ্ধতিগুলো প্রত্যেকটি অনুসরণ করা আপনার পড়াশোনাটাকে একটি গেমের মতো তৈরি করে দেয়। এই পড়াশোনাকে গেমিফাই করার জন্য যখন আপনি পড়াশোনাকে একটি খেলা হিসেবে নিতে পারবেন তখন আপনার পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে। কিন্তু তার মানে এই নয় যে কোনো শর্টকাট রুট বা সাকসেস রুট রয়েছে যে শর্টকাট রুটটা অনুসরণ করার মাধ্যমে আপনি খুব সহজেই পড়াশোনা করতে পারবেন। পড়াশোনার কিছু ফান্ডামেন্টালস যেমন রেগুলারিটি মেনটেন করা এবং দিনেরটা দিনে পড়া, এই সকল বিষয় ছোটবেলা থেকে যখন আমাদের শিক্ষকরা বলে আসছেন সেটি খুবই ঠিকই বলে আসছেন। তাই আপনার জন্য সবচাইতে ভালো হবে কোনো একটি শর্টকাট রুট না খুঁজে এই চমৎকার পদ্ধতিগুলো অনুসরণ করার চেষ্টা করা, এবং আমি আশা করি আপনার পরবর্তী পরীক্ষার রেজাল্ট আগের চাইতে অনেক অনেক ভালো হবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি নিচে লাইক এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাকে সাপোর্ট করতে পারেন এবং কমেন্টে আমাকে জানাতে পারেন যে আরো কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারি বা আরো কোথায় আমি ইমপ্রুভ করতে পারি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।